আগের 15 বছরে অনেকেই কথা বলতে পারেননি, কথা বলতে চাননি, ভয় পেয়েছেন। যৌক্তিক কারণ ছিল, কারণ আয়নাঘর সেখানে ছিল, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, সেখানে গুমের ঘটনা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল। বাট একটা নতুন দেশ, হয়তো অনেকেই নতুন স্বাধীনতা, নতুন দেশ এগুলো বলছেন, আমি সেটা বলতেও চাই না, কারণ কোনো কিছু বলেই আমাদের ৭১কে ছোট করবার, মুক্তিযুদ্ধকে, সেই জীবনদানকে আমরা ছোট করতে পারি না, কারণ সেটা অনেক বড় আসলে। এবং আজকেই মানে একদিন আগে আমার সঙ্গে এই ছাত্র আন্দোলনের নেতাদের কথা হচ্ছিল, এবং আমি দেখলাম যে আমরা হয়তো অনেকে বলছি, কিন্তু তারা কিন্তু ৭১কে সবার উপরেই রাখতে চায়, এবং সেটা ওই আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের ওই মুক্তিযুদ্ধের চেতনার নামে সেটাকে শুধু ব্যবহার করার জায়গায় সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু অঙ্গীকারের ধারে কাছে তারা ছিল না। সেই জায়গায় এই তরুণ নেতৃত্ব নেই বলে আমার মনে হয়। বাট আমি সে কারণেই বলছি যে আমরা যদি একটু নির্ভয়, নির্বিঘ্নে, নিঃসংকোচে বলি দেশের ভালোর জন্যে, আমরা চাই এই সরকার সফল হোক, সরকারের ভালোর জন্য, আমি আশা করব আপনি সেটা করবেন। ডেফিনেটলি। যেটি আমি বলবো, মানে খুব গঠনমূলক সমালোচনা, আপনার আঞ্চলিকতা ম্যাটার করে, যেটা উদাহরণ আমি চট্টগ্রাম নিয়ে বলছিলেন। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব সবচাইতে বেশি আমরা বর্তমান, আমি বলবো, উপদেষ্টা পরিষদে। এই বিষয়টা যাতে আমরা একেবারে স্যাটাসাইড না করি, এবং চট্টগ্রামের ভাষায় যারা উপভাষায় কথা বলেন তারা যাতে প্রাধান্য না পান। আমরা গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম হিসেবে দেখতে চাই না, পরিষ্কার। এবং এই যে মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণকুহরে, মাননীয় উপদেষ্টাবৃন্দের কর্ণকুহরে যাতে কথাটি যায়, সেজন্যই অন রেকর্ড আমি বলে রাখলাম। দ্বিতীয়ত, আমাদের এখানে জার্সি বদলের একটা প্রবণতা সর্বত্র সবসময় আমরা দেখে এসেছি। এখানটাও সেরকম একটা ঘটবার আশঙ্কা কিন্তু আছে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে জার্সি বদল হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে খুব নির্মোহভাবে আমরা মনে করব, চাইব, আমাদের প্রত্যাশা হবে এই সরকারটি একটি নিরপেক্ষ সরকার, in absolute sense of the term, non-party government। বিষয়টা যদি দাঁড়ায় এমন, কারণ পুরো জায়গাটা তো আওয়ামীকরণ ঘটে গিয়েছিল সর্বত্র, একেবারে এ টু জেড। এখন এরা ন্যাচারালি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে, অত্যন্ত স্বাভাবিক, কারণ তাদের জন্য জীবন মরণ সমস্যা। তো সেই কারণে আপনার দেখা গেল যে একটি প্রজ্ঞাপন দিয়ে আপনি সকল উপজেলা চেয়ারম্যানকে বিদায় করে দিলেন, তারপরে পৌর মেয়রদের বিদায় করে দিলেন, মানে যারা স্থানীয় সরকার প্রতিনিধিত্ব করছেন তারা। আবার একইভাবে প্রশাসনে যারা আছেন, কিংবা শিক্ষা প্রশাসনে, এই যে 150টার মতো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে আপনি জানেন যে যে প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্টটা হয়, আপনার টপ ডাউন অ্যাপ্রোচই কিন্তু আসতো। মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা আপনার নড়চড়ে বসত শিক্ষা মন্ত্রণালয়, সচিব মহোদয় হয়ে সামারি আপনার প্রতিমন্ত্রী, মন্ত্রী হয়ে আবার যেত সেখানে, সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে যেত, এবং আপনার শিক্ষা সচিব মহোদয় আচার্যের সচিব হিসাবে প্রজ্ঞাপন জারি করতেন। এবং এই প্রক্রিয়ায় যারা এসছেন এরা হার্ডকোর, ডাই হার্ড আপনার আওয়ামী লীগের লোকজন। পুরো প্রক্রিয়ায় আমি একমাত্র ব্যতিক্রম ছিলাম, যে আমি কখনোই রাজনীতি করিনি শিক্ষা জীবনে, এবং আপনার শিক্ষকদের যে রাজনীতি, কখনো আমি প্রার্থী হইনি কোনো দলের পক্ষ থেকে। যেহেতু আমার একটা মিলিটারি ওরিয়েন্টেশন আছে, আমি অন ডেপুটেশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস প্রো ভাইস চ্যান্সেলরশিপ দিয়েছিলাম। এবং ওই মডেলটা যাতে কার্যকর করা যায়, সেই জন্য আমি আমার 3 সেনা সহকর্মীকে নিয়ে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোতায়েন হয়েছিলাম। কর্নেল একজন ফুল কর্নেল 5th লং কোর্সের, 8th শর্ট কোর্সের আপনার আবু হেনা মুস্তফা কামাল, তারপর 2 জন লেফটেন্যান্ট কর্নেল সহ। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম কতগুলো বিষয় নিশ্চিত করতে, সেটা হচ্ছে ভর্তি বাণিজ্য, তারপর চাকরি বাণিজ্য, এই বিষয়গুলো জিরো করে দেয়া। এবং সেটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে মাননীয় শিক্ষা মন্ত্রী সাবেক তৎকালীন আমাদের দীপুমণি, পরবর্তীতে নফেল মহোদয়ের, তিনি তখন উপমন্ত্রী ছিলেন। 2 জন মিলে বারংবার আমাদেরকে নানানভাবে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছেন। নফেল মহোদয়
আপনার ডিও ইস্যু করেছিলেন তদবির। আপনি এখনো মহোদয় বলছেন? আমি একটা ডেকোরাম মেনটেন করি, সেই কারণে দ্যাটস মাই স্টাইল। মানে এই শিষ্টাচার কিন্তু শিখেছি আমরা মিলিটারি একাডেমি থেকে, সেই কারণেই সেটা মেনটেন করছি। বিচারে তারা যখন অভিযুক্ত হবেন এবং পরবর্তীতে তাদের উপর দণ্ডাদেশ আসবে, তখন বিষয়টা একরকম। বেনিফিট অফ ডাউট যতক্ষণ পর্যন্ত আইনের প্রক্রিয়ায় সেটা দিয়ে যেতে হবে। তো এখন তারা যে কাণ্ডটি করেছিলেন, এটাকে অফশুট করার জন্য আমরা আপনার যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে একটা প্রভিশন প্রযুক্ত করে দিয়েছিলাম, যে কোনো ধরনের লিখিত এবং মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে চাকরি চলে যাবে। আমার সহ আলোচক যিনি আছেন ব্যায়ামি আউট, তার আপনার ভাস্তে আমাদের এখানে ক্যান্ডিডেট ছিলেন, তাকে কিন্তু তদবির করতে হয়নি, তার মেরিটে সে সেখানে চাকরি পেয়েছে, একটা ফুটো পয়সার লেনদেন হয়নি। উনি নিশ্চয়ই সাক্ষ্য সেটা দেবেন। এবং এই প্রক্রিয়ায় আমরা কিন্তু জিরো করে দিয়েছিলাম, সেটাকে পুনরায় প্রবর্তন করা হয়েছে পরবর্তী আমি চলে আসার পরে। তারপরে প্রক্সি পরীক্ষার্থী আসতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রছাত্রীরা, 5 লক্ষ টাকার বিনিময়ে এক একজন এই ভাড়াটা খাটতেন। সেটা আমি মোবাইল কোড বসিয়ে 13 জনকে 1 বছর কারাদণ্ড দিয়ে দেওয়ার পর এটা বন্ধ হয়েছে। এই যে শক্ত অবস্থান নিলাম, সেই কারণে প্রতিদিন আমার বিরুদ্ধে কথা বলা হতো, লেখা হতো পত্রপত্রিকায়, এবং দীপুমণির প্রত্যক্ষ মদতে যে আপনার আমাকে খুঁজে পাওয়া যায় না। তো বিশ্ববিদ্যালয় চললো কী করে 4 বছর? আমি তো নিয়মিত যাতায়াত করতাম, এবং সেই সঙ্গে যে বিষয়টি বলা হতো যে আমি কাউকে দেখা দিই না। তো এখন তদবির নিয়ে আসলে আমি তো দেখা করব না, আমি ঘোষণাই দিয়েছিলাম যে আনুষ্ঠানিকভাবে এগুলো চলবে না এখানে, যে প্রক্রিয়ায় এই কাণ্ডগুলো আগে হয়েছে। কিন্তু যেই কষ্টটা 4 বছর ধরে করলাম, ঠিক আমি চলে আসার পরে 3-3.5 বছরে একেবারে পুনঃমূষিক ভব তাই হলো। এবং সেই কারণে কিন্তু আবু সাইদকে আত্মহত্যা দিতে হয়েছে, তাকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে মৃত্যুর আগে, এবং পুরো যে দৌরাত্ম্যটা সেটার অবশেষ কিন্তু এখনো রয়ে গেছে। সেই জন্য আমি মনে করি শুধুমাত্র এই যে কেস স্টাডিটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটি সমগ্র বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে বিষয়গুলো মনে রাখতে হবে লেসন্স লার্নড হিসেবে। এবং আরেকটা বড় জায়গা হচ্ছে ইউজিসির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এই অন্যায় অবিচার করার কারণে। আমাদের অর্ধমৃত আমি বলবো একজন ব্যক্তিকে, কাজী শহীদুল্লাহ, তাকে আপনার ইউজিসির চেয়ারম্যান বানিয়ে রাখা হয়েছিল। তিনি 3 বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন, যে সময়টায় ঢাকায় ছিলেন বাড়িতে বসে স্বাক্ষর করতেন, অফিসে করেননি, চেয়ারম্যান থাকাকালীন সেটা আমরা ওয়াসার এমডির ক্ষেত্রেও দেখলাম। তার যে সোশ্যাল ক্যাপিটাল সেটা হলো তিনি একজন প্রভাবশালী ব্যক্তির সহোদর কাজী জাফরুল্লাহ, তিনি নির্বাচন বিষয়ক যে কমিটি ছিল সেটার কো-চেয়ার ছিলেন এবং তাদের ইনভেস্টমেন্ট ছিল 25 লক্ষ টাকা। খেয়াল করে দেখেন, আমার এখনো মনে আছে যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা, তখন তার পিতাকে গ্লোরিফাই করবার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 25 লক্ষ টাকা দান করেছিলেন তারা, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপকের পদ তৈরি করবার জন্য। পরিবারের পক্ষ থেকে, এবং সেইটার ধারাবাহিকতায় খেয়াল করে দেখেন এই কাজী শহীদুল্লাহ, যার দুর্নীতির দায়ে অ্যারেস্টেড হওয়ার কথা, তিনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন, তার সঙ্গে যারা রেজিস্ট্রার প্রক্টর ছিলেন তারা কিন্তু জেল খেটেছেন তার এই সোশ্যাল ক্যাপিটাল কাজে লাগিয়ে, এবং অ্যাড ইন্টারিম বেল নিয়ে সেটা থেকে রক্ষা পেয়েছেন। এবং পরবর্তীতে ওই যে 25 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু তুলে নিলেন। এইভাবে একেবারে পুরো টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরকে ধ্বংস করার ক্ষেত্রে তার বিচার হওয়া দরকার। কোনোদিন অফিস করলেন না, এবং এই যে অনুপস্থিতির সেটার সুযোগ নিয়ে প্রফেসর চন্দ, সাবেক সদ্যবিদায়ী মন্ত্রী চন্দর পুত্র, তিনি র্যাম্প্যান্ট আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে তোলা তুলেছেন বলে অভিযোগ আছে। এবং আলমগীর সাহেব, আরেকজন সাবেক উপাচার্য খুলনা একটি বিশ্ববিদ্যালয়ের, তিনি পুরো সময়টা স্বেচ্ছাচারিতা চূড়ান্ত করেছেন, এবং তার নামে যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত হওয়া উচিত। একবার তার সঙ্গে আমাকে শোতে অবতীর্ণ হতে হয়েছিল 71 টেলিভিশনে, এবং রীতিমতো হ্যাকেল করবার তিনি চেষ্টা করছেন, আমি কিন্তু ছেড়ে কথা বলিনি। এবং এখনও টিল টু ডেট আমি একই কথা বলে যাব, তাদের বিচারের দ্বার কাঠগড়ের দ্বার করাতে হবে এবং ইউজিসি ঢেলে সাজাতে হবে। এইভাবে একটা মঞ্জুরি কমিশন চলতে পারে না।
জনগণের করের টাকা। এটা এক ধরনের কাইন্ড অফ ফেভার ডিস্ট্রিবিউশনের জায়গা। আমি তো বিস্মিত হলাম, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বলতেই পারবেন যে এই মুভমেন্টের সময় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়গুলোকে, সেটা ইউজিসি নীতি। আমরা কখনো শুনিনি যে ইউজিসি বিশ্ববিদ্যালয় বন্ধ করে। আরেকটি ভয়ঙ্কর বিষয়, একটু হালকা শোনা যায়, অতীতে কখনোই করেনি এটা, ইউজিসি এটা করতেও পারে না, এটা কাজও না। এটা ফেরদৌস সাহেব তিনি সাচিবিক দায়িত্ব পালন করছিলেন, একসময় বোধহয় ছাত্রলীগ ক্যাডার ছিলেন তিনি। তার স্ত্রী আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী, সেই কারণে বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাইকে তিনি শালা সম্বন্ধে ঠাউরাতেন হয়তো। আচ্ছা আচ্ছা। এবং সেই কারণে এই অবজ্ঞাটা তিনি দেখিয়েছেন। ৭৩ অধ্যাদেশ অনুসারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্ব আইন দ্বারা পরিচালিত হয়, যে ৭৩ অধ্যাদেশ অনুসরণ করে 5টি বিশ্ববিদ্যালয় হয়তোবা, সেখানেও তিনি কিন্তু এটা জোর খাটানোর চেষ্টা করেছেন। ইউজুয়ালি ধরেন এরশাদ আমলে, আমরা শাসন আমলে আমরা দেখতাম যে এটা সরকারই করতো, কিন্তু ইউজিসি কখনো বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে আমি কখনো শুনি নেই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি একটু দেশের সামগ্রিকভাবে যে এখন অনেকেই মনে করছেন যে সরকারের প্রধান কাজ হচ্ছে, অবশ্যই তাদের প্রধান কাজ এটা ডেমোক্রেটিক প্রসেসে মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া। রিফর্মসের কথা আলোচনা হচ্ছে প্রচুর, কিন্তু আসলে রিফর্মস কি, কোন জায়গায়, কেন, কতটা সাস্টেইনেবল হবে, সেই আলোচনাটা খুব একটা আমি দেখতে পাই না। একসময় তো মানে একদিক থেকে ভালো যে একসময় রিফর্ম শব্দটা পরিত্যাজ্য ছিল 2007-08-এর কারণে, এখন আবার রিফর্মস বেশ, আমি জানি না এটার ভবিষ্যৎ পরিণতি কি। বাট প্রধান কাজ ইলেকশনে যাওয়ার আগে অনেকে মনে করছেন আপাতত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিস্টোর করা এবং ইকোনমিক যে ক্রাইসিসটা আছে সেটাকে একটু স্ট্যাবল করা। সো আপনি আপনার জায়গায়, যেহেতু আপনি এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রচুর কাজ করেন, লেখালেখিও করেন, আপনার কি মনে হয় যে তাদের প্রায়োরিটি কী হওয়া উচিত এবং অর্থনৈতিক খাতে আসলে কি তারা কি দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি প্রথম 2 প্রায়োরিটির কথা তো বলেছেনই, যে আইন শৃঙ্খলা ঠিক করা, গণতন্ত্রের পথে যাওয়া, এটা তো বটে। কিন্তু তৃতীয় এবং আমি মনে করি অন্যতম কাজ হবে অর্থনীতিকে পুনরুদ্ধার করা। এবং শুধু পুনরুদ্ধার করে গেলে হবে না, এ যাতে সাস্টেনেবল থাকে। এই যে অগ্রগতির আমরা 2007-08-এ যেটা দেখেছি যে অনেক কিছু জিনিস একটা পথে তুলে দেওয়া হয়েছিল। আকবর আলী খান স্যারকে দিয়ে আমরা রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছিলাম, আমরা তার সদস্যও ছিলাম। সব কিছু কিন্তু আমরা লিস্ট করে ফেলছিলাম, কি কি আইনকে পাল্টাতে হবে, কোন আইনগুলো একদম বাদ দিয়ে দিতে হবে, কি লিস্ট করা হবে, সব কিছু কিন্তু করা হয়েছিল। এবং একই কথা কিন্তু 1990-তেও তখন রেহমান সোবহান স্যার হয়েছিলেন, অর্থ উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু প্রথম দিনই একটা কমিটি গঠন করেছিলেন এই টাক্স